আসসালামু আলাইকুম। আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ফুঁসছে মিয়ানমার, বাড়ছে লাশ, একদিনে নিহত ৭১। শেষ পর্যন্ত ইরানের ব্যাপারে ব্যর্থতার কথা স্বীকার করলেন পম্পেও। বুর্জ খলিফায় দেখা যাবে বঙ্গবন্ধুর ছবি। বিস্তারিত খবরে জানবেন আফগানিস্তানে মোতায়েন সেনাদের সংখ্যা নিয়ে যুক্তরাষ্ট্রের লুকোচুরি। পশ্চিমবঙ্গে জঙ্গি বিমান পাঠাচ্ছেন মোদি। এদিকে ইসরায়েলের অনুরোধ প্রত্যাখ্যান করলেন আব্বাস। সবশেষে জানবেন তথ্য গোপনের অভিযোগে মমতার প্রার্থিতা বাতিলের দাবি। সংবাদ শিরোনাম শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। ফুঁসছে মিয়ানমার, বাড়ছে লাশ, একদিনেই নিহত বেড়ে ৭১। জান্তা সরকারের বিরুদ্ধে চলমান বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সহিংসতায় মিয়ানমারে অগ্নিগর্ভ অবস্থা বিরাজ করছে। ফেব্রুয়ারির প্রথম দিন থেকে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে চলমান বিক্ষোভের সবচেয়ে ভয়াবহ দিন ছিল রবিবার। এদিন নিরাপত্তা বাহিনীর সহিংসতায় এখন পর্যন্ত ৭১ জনের মৃত্যু হয়েছে বলে খবর দিয়েছে স্থানীয় গণমাধ্যম। দ্য ইরাবতীর খবরে বলা হয়েছে, রোববারের ওই সহিংসতার ঘটনায় সোমবার সকালে অন্তত ৩৯ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়। পরবর্তীতে আহতদের মধ্যে থেকে আরও অন্তত ৩২ জন মারা যায়। খবরে বলা হয়েছে, সোমবার যারা মারা যায় তাদের বেশিরভাগই আয়ারাবাদী ও পাথেইন অঞ্চলে গুলিবিদ্ধ হয়েছিলেন। আগের দিন রোববার ওই অঞ্চলে ভয়াবহ বিক্ষোভ ও সহিংসতার ঘটনা ঘটে। এদিন দেশটির সবচেয়ে বড় ইয়াঙ্গুনের লাইংথা শিল্প এলাকায় গুলিতে নিহত হন অন্তত ২২ জন। এছাড়া অন্যান্য স্থানে আরও কমপক্ষে ১৭ জন নিহত হয়। প্রসঙ্গত, লাইংথাইয়া শিল্প এলাকায় চীনের অর্থায়নে পরিচালিত কয়েকটি কারখানা রয়েছে। বেইজিং অভিযোগ করেছে, রোববার সেখানকার অন্তত ১০টি চীনা কারখানায় হামলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। এছাড়া চীনাদের পরিচালিত একটি হোটেলে আগুন দেওয়া হয় বলে অভিযোগ করা হয়, যদিও কারখানা পোড়ানোর ঘটনার দায় কেউ স্বীকার করেনি। শেষ পর্যন্ত ইরানের ব্যাপারে ব্যর্থতার কথা স্বীকার করলেন পম্পেও। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর নজিরবিহীনভাবে নিষেধাজ্ঞা দিয়ে ইরানের ওপর সর্বোচ্চ চাপ সৃষ্টির কৌশল গ্রহণ করেছিলেন। ওয়াশিংটনের অবৈধ দাবির কাছে মাথা নত করতে তেহরানকে বাধ্য করাই ছিল ট্রাম্পের মূল উদ্দেশ্য। যদিও ট্রাম্পের ওই কৌশল শেষ পর্যন্ত চরম ব্যর্থতায় পর্যবসিত হয় এবং তিনি কোনো লক্ষ্যই অর্জন করতে পারেননি। ট্রাম্প প্রশাসনের সবচেয়ে কঠোর ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও, যিনি ইরানের ওপর সর্বোচ্চ চাপ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, তিনি ইরানের ব্যাপারে ব্যর্থতার কথা স্বীকার করেছেন। ইরানকে নতি স্বীকার করতে এবং আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে ট্রাম্প প্রশাসন চরমভাবে ব্যর্থ হয়েছে উল্লেখ করে পম্পেও বলেন, আমরা কোনো লক্ষ্যই অর্জন করতে পারিনি। পর্যবেক্ষকরা বলছেন, অনেক দেরিতে হলেও ব্যর্থতার কথা স্বীকার করা থেকে বোঝা যায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট মাইক পম্পেও ইরান বিরোধী নিষেধাজ্ঞায় কাজ হয়েছে বলে এর আগে যে দাবি করেছিলেন তার অসারতা প্রমাণিত হয়েছে। ট্রাম্প ও পম্পেও দুইজনই বলেছিলেন, তাদের ভাষায় পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর ইরান আরও ভালো চুক্তিতে পৌঁছার ব্যাপারে আলোচনায় বসতে বাধ্য হবে। কিন্তু ২.৫ বছর ধরে ইরানের উপর সর্বোচ্চ চাপ সৃষ্টির চেষ্টা কার্যত ব্যর্থ হয়েছে এবং তারা কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি। এ কারণে ট্রাম্প তার দায়িত্ব পালনের শেষের দিকে এসে তীব্র সমালোচনার সম্মুখীন হয়েছিলেন। সমালোচকরা ইরানের ব্যাপারে সঠিক কর্মপরিকল্পনা না থাকার জন্য ট্রাম্পের সমালোচনা করে বলেছেন, এতে করে এই অঞ্চলে অযথা উত্তেজনা তৈরি হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র তাদের মিত্রদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পর্যবেক্ষকরা বলছেন, এতে কোনো সন্দেহ নেই যে বাইডেনের বর্তমান নীতিও ব্যর্থ হবে, কারণ এ যাবৎ যুক্তরাষ্ট্রের সকল নিষেধাজ্ঞা ইরান সাফল্যের সাথে মোকাবেলা করে এসেছে। তাই বাইডেনও ইরানকে নতজানু করতে পারবেন না। বুর্জ খলিফায় দেখা যাবে বঙ্গবন্ধুর ছবি। এবার বিশ্বের সর্বোচ্চ উচ্চতার টাওয়ার বুর্জ খলিফায় প্রদর্শন করা হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। আগামী ১৭ মার্চ আরব আমিরাতের বাণিজ্যিক শহর দুবাইয়ে অবস্থিত ২৭১৬ ফুট উচ্চতার এই ভবনটিতে দেখা মিলবে বঙ্গবন্ধুর ছবির। কমিউনিটির নেতারা বলছেন, আরব আমিরাতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য এটি হবে বিশেষ আকর্ষণ। গত শুক্রবার আমিরাতের রাস আল খাইমায় বাংলাদেশ বিজনেস ফোরাম ইইউ এর অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশটিতে নিযুক্ত বাংলাদেশ কনসুলেট দুবাইয়ের
ডেপুটি কনসাল শহীদুল ইসলাম বঙ্গবন্ধুর ছবি প্রদর্শনের বিষয়টি অবগত করেন। জানা গেছে দেশটিতে দুই দেশের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিশেষ করে বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীকে কেন্দ্র করে আবুধাবি বাংলাদেশ দূতাবাস ও দুবাইস্থ বাংলাদেশ কনসুলেট বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের সূচিপত্র তৈরি করেছে। আফগানিস্তানে মোতায়েন সেনাদের সংখ্যা নিয়ে যুক্তরাষ্ট্রের লুকোচুরি। আফগানিস্তানে তথাকথিত শান্তি রক্ষার্থে যুক্তরাষ্ট্রের যত সেনা মোতায়েন রয়েছে বলে জানানো হচ্ছে, প্রকৃতপক্ষে তার চেয়ে সংখ্যা আরও বেশি। অর্থাৎ দেশটিতে মোতায়েন সেনাদের প্রকৃত সংখ্যা নিয়ে লুকোচুরি করছে মার্কিন প্রশাসন। গত রোববার যুক্তরাষ্ট্র, ইউরোপ ও আফগান কর্মকর্তাদের বরাতে এই তথ্য ফাঁস করেছে প্রভাবশালী মার্কিন সংবাদপত্র দ্য নিউ ইয়র্ক টাইমস। আফগানিস্তান থেকে মার্কিন সেনা পুরোপুরি প্রত্যাহার করা হবে কিনা তা নিয়ে শুরু থেকেই দোলাচলে রয়েছে বাইডেন প্রশাসন। যদিও তারা বলছে তালেবানের সঙ্গে হওয়া চুক্তির আওতায় আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার প্রক্রিয়া অব্যাহত রাখা হবে। তবে এখন পর্যন্ত সেনা প্রত্যাহারে সুনির্দিষ্ট কোনো তারিখ বলা হয়নি, চোখে পড়েনি তেমন কোনো লক্ষণও। বরং মার্কিন আইন প্রণেতারা আফগানিস্তানে সেনা উপস্থিতি বাড়ানোর দাবি জানিয়েছেন বলে জানা গেছে। নিউ ইয়র্ক টাইমস বলছে, পেন্টাগন আফগানিস্তানে মোতায়েন মার্কিন সেনার সংখ্যা ২৫০০-এর মতো দাবি করলেও প্রকৃতপক্ষে সেখানে রয়েছে ৩০০০। অর্থাৎ দেশটিতে আরও ১০০০ বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে। এর সঙ্গে রয়েছে ন্যাটো জোটের আরও প্রায় ৭০০০ সেনা। জোটের এসব সেনা মার্কিন রসদের উপর নির্ভরশীল এবং তাদের নিরাপত্তার বিষয়টি দেখভাল করতে হয় মার্কিন সেনাদেরই। পত্রিকাটি বলছে, বিদেশে মোতায়েন সেনাদের সংখ্যা নিয়ে মার্কিন প্রশাসনের নয়ছয় করার ঘটনা মোটেও নতুন নয়। সিরিয়া থেকে শুরু করে ইয়েমেন, মালি সবখানেই একই কাহিনী দেখা গেছে। মার্কিন প্রশাসন CIA বা অন্য সংস্থাগুলোর কাছে বিদেশে মোতায়েন সেনাদের বিষয়ে কদাচিৎ তথ্য দিয়ে থাকে। ক্লাসিফাইড দাবি করা এসব তথ্য জনসম্মুখেও প্রকাশে থাকে নানা বিধিনিষেধ। এ কারণে গত বছর সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তান থেকে দ্রুততম সময়ে সেনা প্রত্যাহারের ঘোষণা দিলে একই পথ অনুসরণ করে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় সহ নিরাপত্তা সংস্থাগুলো। খুব দ্রুত সেনা প্রত্যাহার হচ্ছে দেখানো ছিল তাদের প্রকৃত সংখ্যা কম দেখানোর অন্যতম উদ্দেশ্য। গত বছর ফেব্রুয়ারি মাসে কাতারের রাজধানী দোহায় মার্কিন প্রশাসন ও তালেবানের মধ্যে হওয়া শান্তি চুক্তির অনুসারে চলতি বছরের মে মাসের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করে নেওয়ার কথা। পশ্চিমবঙ্গে যুদ্ধবিমান পাঠাচ্ছেন মোদি। আগামী মাসেই ভারতের পশ্চিমবঙ্গে রাফায়েল জঙ্গি বিমান দ্বিতীয় স্কোয়াড্রন মোতায়েন করা হচ্ছে। রাজ্যটির হাসিমারা ঘাঁটিতে এগুলো মোতায়েন করা হবে বলে সোমবার জানা গেছে। দেশটির বিমান বাহিনীর বরাদ্দে রাষ্ট্রীয় বার্তা সংস্থা PTI জানায়, এপ্রিলের মাঝামাঝি রাফায়েল জঙ্গি বিমানগুলো পশ্চিমবঙ্গে অবস্থান করবে। তবে ঠিক কয়টি বিমান থাকছে তা স্পষ্ট করা হয়নি। পার্টস টুডের খবরে বলা হয়, 2016 সালে ফ্রান্সের তৈরি 36টি রাফায়েল জঙ্গি বিমান কিনতে 59,000 কোটি রুপির চুক্তি করে ভারত। সেই অনুযায়ী 3 দফায় এখন পর্যন্ত 11টি বিমান পেয়েছে নয়াদিল্লি। 2020 সালের 29শে জুলাই থেকে গত 27শে জানুয়ারি পর্যন্ত রাফায়েল হস্তান্তর করে প্যারিস। পর্যায়ক্রমে সেগুলো বিমান বাহিনীতে যুক্ত করে ভারত। বিজেপির নেতৃত্বাধীন দেশটি নরেন্দ্র মোদী সরকার গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলিতে তা মোতায়েন করছে। ইসরায়েলের অনুরোধ প্রত্যাখ্যান করলেন আব্বাস। দীর্ঘ 15 বছর পর ফিলিস্তিনে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্প্রতি সেই নির্বাচন পেছানোর জন্য অনুরোধ জানিয়েছিল ইসরায়েল। তবে তাদের এই অনুরোধ প্রত্যাখ্যান করেছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। সোমবার সূত্রের বরাদ্দে এই খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা আনাদোলু। স্থানীয় আলম রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ও সিনিয়র নেতা মৌসা আবু মারজুক বলেন, আসন্ন নির্বাচন স্থগিত করার ব্যাপারে ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। আমরা যে কোনো নির্বাচন পেছানোর বিরোধিতা করি। আনাদোলু এজেন্সি জানিয়েছে, এই দাবির পক্ষে ইসরায়েল বা ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি। অবশ্য আব্বাস ফাতা বিভক্তির মধ্যে নির্বাচন স্থগিত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না ফিলিস্তিনি এই নেতা। এর আগে গত সপ্তাহে ফিলিস্তিনের সাবেক প্রেসিডেন্ট ইয়াসির আরাফাতের ভাগ্নে নাসের আল কুদওয়াকে বরখাস্ত করেছে ফাতা। তার বিরুদ্ধে অভিযোগ, আসন্ন নির্বাচনে পৃথকভাবে অংশ নেওয়ার পরিকল্পনা করেছিলেন তিনি। এদিকে ফিলিস্তিনের রাজনৈতিক দলগুলো সোমবার মিশরের রাজধানী কায়রোতে নির্বাচন সংক্রান্ত বিশেষ বৈঠকে অংশ নেবে বলে জানা গেছে। তথ্য গোপনের অভিযোগে মমতার প্রার্থিতা বাতিলের দাবি। ভারতের পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে মেদিনীপুরের নন্দীগ্রামে প্রার্থী হয়েছেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার ছিল মনোনয়ন পরীক্ষার চূড়ান্ত সময়সীমার শেষ দিন। এদিন সবকিছু যাচাই বাছাই শেষে তার মনোনয়ন গ্রহণ করেছে নির্বাচন কমিশন।
তার আগে মমতার বিরুদ্ধে হলফনামায় ফৌজদারি মামলা সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগ তুলে মনোনয়ন বাতিলের দাবি জানায় বিজেপি। সোমবার এ নিয়ে কমিশনের কাছে অভিযোগ নিয়ে যান নন্দীগ্রামের তৃণমূল নেত্রীর প্রতিদ্বন্দ্বী ও বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর নির্বাচনী এজেন্ট মেঘনাথ পাল এবং দলটির আইনজীবী পরিষদের সদস্যরা। বিজেপির দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় তার মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে নিজের সম্পর্কে ভুল ও মিথ্যা তথ্য দিয়েছেন। সেখানে তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নেই বলে উল্লেখ করা হয়েছে, কিন্তু বাস্তবে হলো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে 6টি ফৌজদারি মামলা আছে, কিন্তু তিনি সেই তথ্য হলফনামায় উল্লেখ করেননি। অবশ্য বিজেপির অভিযোগ খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন এবং নন্দীগ্রামের হয়ে লড়াইয়ের জন্য মমতার মনোনয়ন গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, বিজেপি যেহেতু অভিযোগ দায়ের করেছে, তখন নির্বাচন কমিশনের পক্ষ থেকে নিশ্চয় মুখ্যমন্ত্রীকে নোটিশ দেওয়া হবে, তখনই এর উচিত জবাব দেবেন নেত্রী। তাছাড়া কে কোথায় মামলা দায়ের করলো সে সম্পর্কে তো আমাদের কাছে কোনো তথ্য নেই, হলফনামায় উল্লেখ করব কিভাবে?